আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আরেকটা নতুন ক্লাসে স্বাগতম। আমরা আজকে হচ্ছে ক্লাস অ্যারাউন্ড ৬ বা ৫ এর মতো। আমরা আজকে গত ক্লাসে আমরা হচ্ছে লালা গ্রন্থি পড়তেছিলাম। আমরা আজকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে যকৃৎ নিয়ে পড়াশোনা করব। তার আগে একটু দাঁড়াও, আমি জাস্ট আমার লাইভটা শেয়ার করে নিই গ্রুপে। ওকে। শীত তো বোধহয় চলেই গেল নাকি? শীত তো আশা করি চলেই গেছে, গরম পড়ে গেছে। টুরা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মেনশন করে দাও অন্যান্য যারা আছে। সাদিয়া আছে না? সাদিয়া কই গেছে? সবাইকে একটু মেনশন করে দাও। কি অবস্থা, আছো কেমন তোমরা? পড়া কম, আজকে গল্প বেশি হবে। যকৃত পড়ে ফেলবো গল্পে গল্পে। ওয়ালাইকুম আসসালাম রবি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আসো আমরা আস্তে আস্তে শুরু করি। স্টুডেন্ট একটু অডিয়েন্স আসুক, অডিয়েন্স, তারপরে আমরা আস্তে আস্তে একটু শুরু করি। বিষয়টা হচ্ছে আমরা লালা গ্রন্থি নিয়ে A to Z সবকিছুই পড়ছিলাম, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এন্ড লালা গ্রন্থি নিয়ে আর কিচ্ছুই পড়ার নাই। আজকে আমরা পড়বো হচ্ছে, দেখতেই পাইতেছো, যকৃত। তো যকৃতটা হচ্ছে, যকৃতটা মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। কি বলছি? মানবদেহের ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্রন্থি হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং একই সাথে জিনিসটা মাথায় রাখবা, সবচেয়ে বড়, সবচেয়ে কি বড় গ্রন্থি যদি বলা হয় সেটাও হচ্ছে আমাদের যকৃত। কারণ তুমি যদি দেখো, আমাদের এই মানুষের ডান পাশের উদর গহ্বরে প্রায় বিশাল এলাকা নিয়ে যকৃত। তো যকৃতের থেকে প্রচুর পরিমাণে সিকিউ আসে, তার বাহ্যিক গঠনের সিকিউ আসে, তার আণুবীক্ষণিক গঠনের সিকিউ আসে। যকৃতের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আচ্ছা, তোমরা একটু কাইন্ডলি তোমার আমাদের যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিও। ঠিক আছে, মেনশন করে দিও। আমরা দ্রুত সরাসরি পড়ার মধ্যে ঢুকে যাই আস্তে আস্তে। আসো, ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমাদের প্রথম যে পড়ার টপিকটা সেটা হচ্ছে একটা যকৃত। তুমি যদি একটা যকৃত দেখো, তাহলে যকৃতটা দেখতে পাবো হচ্ছে একটু ত্রিকোণাকার। একটু কি ত্রিকোণাকার। এবং সেই ত্রিকোণাকার যে টোটাল যকৃতটা, সেই যকৃতটা বলছে মেইনলি চারটা অসম্পূর্ণ খণ্ডকে গঠিত। কিন্তু আমি এখানে দেখাইছি হচ্ছে অনলি দুইটা। আমি যদি চিত্রটাকে একটু ধরো পিছন দিক করে আঁকি, অর্থাৎ তুমি দেখতেছো নিচ থেকে, তখন যকৃতটাকে তুমি এইভাবে দেখতে পাবা। যকৃতটাকে তুমি তখন এইভাবে দেখতে পাবা। এই একটা খণ্ডক, এই একটা খণ্ডক, নিচার একটা খণ্ডক। তার মানে এইটা তুমি হইতেছে একদম ফ্রন্ট ভিউ দেখতে পাইতেছো, একদম ফ্রন্টে। সামনের থেকে আমি দাঁড়াইলে আমার যকৃতটাকে তুমি যেভাবে দেখতে পাবা ঠিক সেমন দেখতে পাইতেছো। আর এইটা হচ্ছে তুমি একটু কাত করে নিচ থেকে দেখতে পাইতেছো। ঠিক আছে, তো আমরা দুইটা জিনিসই বুঝবো। অ্যাকচুয়ালি আমি দুইটা জিনিসই আঁকছি, বোঝার জন্যই আঁকছি। দুইটা জিনিসই বোঝার জন্যই আঁকছি। লেট মি, দাঁড়াও একটু বড় করে নিই, সুবিধা হবে দুইটা সমান সমান হলে। তো ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে, আমরা জানি যে যকৃতের মেইনলি কয়টা খণ্ডক থাকে। একটা জিনিস মাথায় রাখবা, চারটা অসম্পূর্ণ খণ্ডক নিয়ে যকৃত গঠিত। কয়টা? চারটা। তার মধ্যে এইটা হচ্ছে আমাদের রাইট, একে বলা হয় রাইট লোব, RIGHT, রাইট লোব বা ডান খণ্ডক। আর এটা হচ্ছে আমাদের লেফট খণ্ডক বা লেফট লোব। তো তুমি জিনিসটা বুঝতে পারতেছো যে এই যে রাইট যেই লোবটা আছে, সরি, রাইট যেই লোবটা বা ডান পাশের যে খণ্ডকটা আছে, এটা হচ্ছে যকৃতের চারটা খণ্ডকের মধ্যে সবচেয়ে বড় খণ্ডক, সবচেয়ে কি বড় খণ্ডক। এবং এই যেই টোটাল লেফট লোব, রাইট লোব, এবং উপরের দিকে থাকে হচ্ছে কডেট, আর নিচের দিকে যে পার্টটা থাকে সেটা হচ্ছে
কোয়াড্রেট। তাহলে এই যে চারটা অসম্পূর্ণ খণ্ডক, মানে প্রত্যেকটা থেকে বিচ্যুত না, ঠিক আছে, একটু ওয়েট দাঁড়াও, একটার সাথে সম্পূর্ণরূপে বিচ্যুত না, বরঞ্চ পরস্পরের সাথে কিছুটা হলেও পর্দা দ্বারা সংযুক্ত থাকবে, ঠিক আছে, কিছুটা হলেও পর্দা দ্বারা সংযুক্ত থাকবে। এটা আমাদের লেফট, রাইট, কর্ডেট এবং কোয়াড্রেট। এবং এই রাইট খণ্ডকের নিচে একটা থলিকা পাওয়া যায়, তাই না? এই থলিকাটার নাম হইতেছে পিত্তাশয়। এই থলিকাটার নাম কি? পিত্তাশয়। যদিও পিত্তাশয়টা বা যেটাকে আমরা ইংলিশে বলি গল ব্লাডার, যেটাকে আমরা কি বলি ইংলিশে? গল ব্লাডার। সেই গল ব্লাডারটা অ্যাকচুয়ালি রাইট লোবের নিচে থাকলেও সে এই কোয়াড্রেট লোবের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, সেই কোয়াড্রেট লোবের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। এখন আমাদের এই যে টোটাল নালিকাটা, এখান থেকে এই রাইট বা ডান যকৃত নালী আর এই পাশের থেকে আসা হচ্ছে লেফট যকৃত নালী মিলিত হয়ে গঠন করে, তাহলে এটা হচ্ছে আমাদের বাম যকৃত নালী, বাম যকৃত নালী, এবং এইটা হইতেছে আমাদের আসতেছে ডান যকৃত নালী, ডান যকৃত নালী। দুইটা মিলিত হয়ে এই যে নালীটা গঠন করছে এটার নাম অভিন্ন যকৃত নালী, অভিন্ন বা কমন যকৃত, হেপাটিক ডাক্ট বা অভিন্ন যকৃত নালী। এর সাথে মিলিত হয় হচ্ছে পিত্তনালী, পিত্তনালী মিলিত হয়ে গঠন করে অভিন্ন পিত্তনালী বা কমন বাইল ডাক্ট, অভিন্ন পিত্তনালী, ঠিক আছে। এবং মজার বিষয়টা হইতেছে এই যে টোটাল রাইট লোব আর লেফট লোবের মাঝখানে দেখো আমি একটা আবরণ দিছি, ডট ডট দিয়ে বুঝাইছি না? এই যে আবরণটা, এই আবরণটার উপরের দিকে একটা অ্যাকচুয়ালি লিগামেন্ট থাকে, এটার আবরণটার উপর দিয়ে কি থাকে? একটা লিগামেন্ট থাকে। এই লিগামেন্টটার নামটা আমাদের এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই জিনিসটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, যার হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট, ফ্যালসিফর্ম লিগামেন্ট, কেমন? এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন অলরেডি এসে গেছে, মেবি 19 বা 18 সালে আসছে, সেটা হচ্ছে দেখো একটা যকৃত, প্রত্যেকটা জিনিসের আসলে কিছু না কিছু আবরণ থাকে, ঠিক আছে, প্রত্যেকটা বিষয়েরই কিছু না কিছু আবরণ থাকে। তো এই যে আবরণটা, এই আবরণটার একটা যকৃতর একটা বললাম আবরণ আছে, যকৃতরও কি একটা সুন্দর আবরণ আছে। এই যে যে আবরণটা দিতেছি এদিক দিয়ে, এটাই হইতেছে যকৃতের একটা আবরণ। এই যে গোলাপি কালার দিয়ে যে জিনিসটা দিয়েছি এটাই হচ্ছে যকৃতের আবরণ। সো এই আবরণটার একটা সুন্দর নাম আছে, এইটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল, গ্লিসন্স ক্যাপসুল। ক্যাপসুল মানে হইতেছে আবরণ, এই জিনিসটা মাথায় রাখবা। দুইটা কথা, তাহলে আমি টোটাল জিনিসটাকে যদি আমি এখন একটু রিক্যাপ করি, রিক্যাপটা আমি এভাবে করব যে মানুষের যকৃত যেটা হচ্ছে মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বড় গ্রন্থি, পরিপাক গ্রন্থি, যেটি চারটি অসম্পূর্ণ খণ্ডক নিয়ে গঠিত। একটা হচ্ছে রাইট লোব বা ডান খণ্ডক, আর একটা বাম খণ্ডক, এরপর একটা উপরের দিকে কর্ডেট, নিচের দিকে যে খণ্ডকটা থাকে এই যে খণ্ডকটা, এই খণ্ডকটার নাম হচ্ছে কোয়াড্রেট খণ্ডক। এবং এই চারটি অসম্পূর্ণ খণ্ডক মিলে আমাদের যকৃতটা গঠিত হয়, যেখানে রাইট লোবটা হচ্ছে সবচেয়ে বড়, এবং রাইট লোব আর লেফট লোবের মাঝখানে একটা লিগামেন্ট আছে যার নাম কি? ফ্যালসিফর্ম লিগামেন্ট। এবং রাইট লোবের সাথে নিচে কিন্তু কোয়াড্রেটের সাথে সংযুক্ত অবস্থায়, কোয়াড্রেটের সাথে সংযুক্ত অবস্থায় একটা থলি পাওয়া যায় যার নাম কি? পিত্তথলি বা গল ব্লাডার বা পিত্তাশয়। ডান লোব থেকে ডান যকৃতনালী, বাম লোব থেকে বাম যকৃতনালী পরস্পরের সাথে মিলিত হয়ে অভিন্ন যকৃতনালী, এবং সেটি পরবর্তীতে আবার পিত্তনালীর সাথে মিলিত হয়ে কি গঠন করতেছে? অভিন্ন পিত্তনালী গঠন করতেছে। সম্পূর্ণ যকৃতটি একটি পর্দা আবৃত, যেটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। তার মানে তুমি যদি এই কথাগুলো লিখে দিয়ে আসতে পারো এবং ছবিটা এঁকে দিয়ে আসতে পারো, আমার স্ক্রিনে এত সমস্যা করতেছে কেন, লিখে দিয়ে আসতে পারো, তোমার বললাম এখান থেকে প্রশ্ন যত যাবতীয় যা চাইছে তোমার উত্তর বললাম অলরেডি হয়ে গেছে। সো এইটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই, আশা করি এখান থেকে আর কোনো সমস্যা নাই। আমরা সরাসরি চলে আসবো, সেটা হচ্ছে যকৃতের আণবিক গঠনে। আমরা যকৃতের আণবিক গঠনে চলে আসবো। তো যকৃতের আণবিক গঠনটা বা আণবিক্ষণিক গঠনটা আসলে বলতে কি বোঝায়? তুমি যকৃতের একটা খণ্ডক কেটে নিছো, খণ্ডকটা কেটে নিয়ে তুমি হচ্ছে মাইক্রোস্কোপে রাখছো।
তো মাইক্রোস্কোপে রাখলে তুমি আসলে কি কি গঠন তুমি দেখতে পাবা মাইক্রোস্কোপের মধ্যে, সেটাকেই তোমাকে চিত্র সহকারে লিখে দিয়ে আসতে হবে। এটা বললাম খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সিকিউ, প্রচুর পরিমাণে আগে আসতো এবং হালে আসা একটু কমাইছে, কিন্তু আসবে। বিষয়টা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যকৃতের যেই আমার টোটাল আবরণটার নাম কি ছিল? আবরণটার নাম ছিল হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এই গ্লিসন্স ক্যাপসুলটা যকৃতের ভেতর ঢুকে যায় ছোট 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 খণ্ডকে পরিণত করে, যেগুলোকে বলা হয় হচ্ছে যকৃতের আণবিক গঠন এর একক, যেটাকে বলা হয় হচ্ছে লোবিউল। কি বলা হয়? লোবিউল। তাহলে যদি বলা হয় যকৃতের আণুবীক্ষণিক একক কোনটি? লোবিউল। লোবিউল অধিকাংশ বেলায় পঞ্চভুজ বা ষড়ভুজ আকৃতির হয়ে থাকে। ধরো আমি এরকম একটা ষড়ভুজ আঁকলাম, আমি আঁকলাম। তো এখন এই যকৃতের ষড়ভুজের যে বাউন্ডারি, এটা কি একটা প্রাচীরের মতো দেখাইতেছে না? তাহলে প্রাচীর মানে কি? বাউন্ডারি। বাউন্ডারিটা অ্যাকচুয়ালি যকৃতের কোষ দ্বারা গঠিত থাকে। যকৃতের কোষ দ্বারা গঠিত। যকৃতের কোষের অপর নাম হচ্ছে হেপাটোসাইট। যকৃত কোষের অপর নাম কি? হেপাটোসাইট। ওকে, আচ্ছা, ভালো কথা। যকৃত কোষের অপর নামগুলো হচ্ছে হেপাটোসাইট। তার মানে আমার বললাম প্রাচীর, বললাম গঠন হয়ে গেছে এবং প্রত্যেকটা কোষ হইতেছে আমার এক একটা করে হেপাটোসাইট। তাহলে এই একটা হেপাটোসাইট, এটা হচ্ছে আমার হেপাটো। হেপাটো শব্দের অর্থটাই হচ্ছে যকৃত, সাইট শব্দের অর্থ হচ্ছে সেল। তাহলে হেপাটোসাইট হয়ে গেছে। এখন এর কেন্দ্রের দিকে একটা শিরা থাকে। কেন্দ্রের দিকে কি থাকে? একটা শিরা থাকে। এই শিরাকে বলা হয় হচ্ছে সেন্ট্রাল ভেইন বা কেন্দ্রীয় শিরা। সেন্ট্রাল ভেইন বা কেন্দ্রীয় শিরা, মনে থাকবে। এখন এই শিরা থেকে আমাদের দেখবা যে একটা সাকার বাইরের দিকে থাকে হচ্ছে রিম, তাই না? আর ভেতরের দিকে থাকে হচ্ছে আর একটা রিং থাকে। তো রিম আর রিং এর মধ্যে কি স্পোক যায় না? এভাবে মোটর সাইকেলের চাকা বা মোটরসাইকেলের চাকা গঠিত হয়। সো দ্যাটস ইট। বিষয়টাও অনেকটা এরকমই বলা যায়। বিষয়টাও অনেকটা অ্যাকচুয়ালি এমনই বলা যায় যে এই সেন্ট্রাল ভেইন থেকে প্রত্যেকটা কোণায় এইভাবে রেডিয়ালি, রেডিয়াল মানে কি ব্যাসার্ধ বরাবর, তাই না, কোষগুলা বিন্যস্ত থাকে। দেখতে অনেকটা সাইকেলের চাকার স্পোক গুলার মতো। সাইকেলের চাকার কিসের মতো? স্পোক গুলার মতো। ভালো কথা। এইভাবে একটা পর একটা সেল সজ্জিত হয়ে কি গঠন করলো? টোটাল একটা লোবিউল গঠন করলো। অর্থাৎ এই যে টোটাল যে স্ট্রাকচারটা তুমি পাইতেছো, এই স্ট্রাকচারটা হয়ে গেছে এখন একটা লোবিউল। তাহলে এইটা হচ্ছে আমার একটা লোবিউল। লোবিউল। এবং এইখানে অনেক ধরনের ম্যাক্রোফাজ সেল থাকে। আমরা আরেকটু পরবর্তীতে যখন পড়বো, সেটা হচ্ছে তোমার ব্লাড সেলের মধ্যে, ডাব্লিউবিসির মধ্যে এক টাইপের হচ্ছে ম্যাক্রোফাজ সেল। তো এই যে হেপাটোসাইটের মধ্যেও এক টাইপের সেল থাকে যেটাকে বলা হয় হেপাটিক ম্যাক্রোফাজ। হেপাটিক ম্যাক্রোফাজ এর সুন্দর একটা নাম আছে। ম্যাক্রোফাজ বা ম্যাক্রোফেজ একই কথা, ভক্ষণ করে। এর সুন্দর একটা নাম, হেপাটিক ম্যাক্রোফাজের নাম হচ্ছে কাফফার সেল। কাফফার সেল, ঠিক আছে? এইটা মেডিকেলে আসছে, এটা ডেন্টালে আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তাহলে যকৃতের ম্যাক্রোফাজকে কি বলবো? কাফফার সেল। যকৃতের ম্যাক্রোফাজকে আমরা কি বলবো? কাফফার সেল। মনে থাকবে। এখন এই দেখো টোটাল একটা লোবিউলের মধ্যে এইখানে একটা ফাঁকা জায়গা, এইখানে একটা ফাঁকা জায়গা, এরপরে এইখানে একটা ফাঁকা জায়গা, এখানে একটা ফাঁকা জায়গা, এখানে একটা ফাঁকা জায়গা। তো এই যে সুন্দর সুন্দর ফাঁকা জায়গা, তার আগে তোমাদের একটু কমেন্ট পড়ে নি। সুন্দর সুন্দর কিছু ফাঁকা জায়গা দেখতে পাইতেছি। এই ফাঁকা জায়গাগুলো একটা সুন্দর নাম আছে, নাম হচ্ছে সাইনুসয়েড। এর নাম কি? এর নাম হচ্ছে সাইনুসয়েড। সাইনুসয়েড। তাহলে সাইনুসয়েড জিনিসটা কি? যকৃতের লোবিউল গুলার মধ্যে অবস্থিত ফাঁকা জায়গা, যেখানে কোনো ধরনের কোষ থাকে না। এই জন্যই বললাম যকৃতটা একটু স্পঞ্জের মতো, স্পঞ্জি হয় ভিতরে ফাঁপা থাকার কারণে। তাহলে এইভাবে বললাম উপরের দিকেও বললাম একটা কি আছে? লোবিউল আছে, আছে না? এইভাবে একটা করে লোবিউল আছে। আমি আঁকলাম না, আমি জাস্ট একটু দেখালাম। নিচের দিকেও বললাম একটা লোবিউল আছে। নিচের দিকেও একটা লোবিউল আছে। এই পাশে উপরের দিকে একটা লোবিউল আছে,
আছে কি নাই? অবশ্যই আছে। আবার এই পাশে একটা লোবিউল আছে। এইভাবে বললাম একটার পর একটা লোবিউল মিলিত হয়ে আমাদের যকৃতটা গঠন করে। তাহলে এই একটা লোবিউল, এই পাশে একটা লোবিউল, এই পাশে একটা লোবিউল, এই পাশে একটা লোবিউল, এইভাবে ছোট ছোট লোবিউল বা একক মিলায় আমার আণবিক গঠন তৈরি হয়। তো তোমাকে যদি যকৃতের আণবিক গঠনিক লিখতে বলে, তোমাকে এরকম একটা স্ট্রাকচার দিতে হবে। এটা সুন্দর মতো একটি স্ক্রিনশট নিয়ে নাও, কারণ বইতে যে ছবিটা দিছে সেটা আসলে ঠিকভাবে দেয় নাই। আগের বইতে এটা ভালো ছিল। আগের বইতে এটা কি ছিল? আগের বইতে এটা ভালো ছিল। তো আমরা ফার্স্ট অফ অল লিখবো কি, যকৃতের আণবিক গঠনিক একক আণবিক গঠনে অসংখ্য পঞ্চভুজাকৃতির বা ষড়ভুজাকৃতির গঠন দেখা যায়, যাদেরকে বলা হয় লোবিউল। লোবিউল হচ্ছে যকৃতের আণুবীক্ষণিক একক। প্রতিটি লোবিউলের কেন্দ্রের দিকে একটা শিরা থাকে, যার নাম হচ্ছে কেন্দ্রীয় শিরা। এই পথেই বললাম ব্লাডটা যকৃতের মধ্যে ঢুকে এবং এইভাবে অনেকগুলো শিরা মিলিত হয়ে পরবর্তীতে হেপাটিক শিরায় পরিণত হয়ে যায়। ঠিক আছে, মানে আমার মেইনলি যে শিরাটা লিভারের মধ্যে ঢুকবে, ধরো এটা হচ্ছে লিভার, এটা হচ্ছে লিভার, এইখান থেকে যে শিরাটা ঢুকবে এটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল ভেইন। হেপাটিক হেপাটিক পোর্টাল ভেইন। আর এখান থেকে যে শিরাটা বের হয়ে যাবে তার নাম হচ্ছে হেপাটিক ভেইন। দুইটা বললাম আলাদা। ঠিক আছে, যেখানে ঢুকবে লিভারকে একটা পোর্ট হিসেবে কাজ করে। পোর্ট মানে কি? যেমন এয়ারপোর্ট, মানে একটা স্ট্যান্ড যেখানে এসে থামে সবকিছু। সেম অ্যাজ দ্যাট, সেম অ্যাজ দ্যাট, আর কিছু না। দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা, সেম অ্যাজ দ্যাট। তো আর লিভার থেকে যেটা বের হবে, কোথা থেকে বের হচ্ছে? লিভার। লিভারের মেডিকেল টার্ম হচ্ছে হেপাটিক। তাহলে হেপাটিক ভেইন, সহজ সাপটা কথা। আচ্ছা, ভালো হয়ে গেল। এবং তারপরে তুমি বলবা যে ষড়ভুজাকৃতির প্রাচীরটা কি গঠিত হয়? অনেকগুলো হেপাটোসাইট দ্বারা গঠিত থাকে। হেপাটোসাইটের মধ্যে কিছু কি থাকতেছে? ম্যাক্রোফাজ টাইপের সেল থাকতেছে, যাদেরকে বলা হয় কাফার সেল। এবং সেলগুলো কিভাবে বিন্যস্ত? সাইকেলের চাকার স্পোকের মতো বিন্যস্ত। এইভাবে প্রতিটি লোবিউলে কিছু ফাঁকা জায়গায় পাওয়া যায়, যে ফাঁকা জায়গাগুলোকে কি বলা হয়? সাইনোসয়েড বলা হয়। এবং মজার বিষয় হচ্ছে এই যে প্রত্যেকটা কোণা দেখো না, এই কোণায় একটা ছোট ছোট জিনিস পাওয়া যায়। ছোট ছোট তিনটা জিনিস পাওয়া যায়। এই তিনটা জিনিসকে বলা হয় হচ্ছে পোর্টাল ট্রায়াড। এই তিনটা জিনিসকে একত্রে কি বলা হয়? পোর্টাল ট্রায়াড। কারণ কি? কারণ এইখানে কারণ এখানে কারণ এখানে একটা আর্টারি থাকে, একটা ভেইন থাকে, আর একটা বাইল ডাক্ট থাকে। সরি, একটা কি থাকে? একটা ভেইন থাকে, একটা আর্টারি থাকে, আর একটা বাইল ডাক্ট থাকে। দাঁড়াও একটু। ঠিক আছে, আশা করি এইটুক পর্যন্ত আমরা বুঝতে পারছি, আমার কোনো সমস্যা হয় নাই। ক্লাস নিতেছি। ওকে, আচ্ছা আসো। এখন যকৃতের আণুবীক্ষণিক গঠন তো আমাদের শেষ হয়ে গেল। আমরা এরপরে চলে আসব সরাসরি, সেটা হচ্ছে যকৃতের কিছু বিপাকীয় ভূমিকা আছে, যকৃতের কিছু সঞ্চয় ভূমিকা আছে। আচ্ছা, বিপাকীয় ভূমিকা এটা একটু ভুল হয়েছে, এটা এটা হচ্ছে সঞ্চয় ভূমিকা হবে। এটা কি হবে? সঞ্চয় ভূমিকা হবে। সঞ্চয়ী ভূমিকা হবে। ঠিক আছে, অর্থাৎ সঞ্চয় ভূমিকা বলতে কি বুঝি? সঞ্চয় ভূমিকা বলতে বোঝানো হচ্ছে যে একটা লিভার কি কি জিনিস সঞ্চয় করে। একটা লিভার কি কি জিনিস সঞ্চয় করে। দেখো, আমি সংক্ষেপে একটা ছন্দ লিখছি, সেটা হচ্ছে বিএফ এন্ড জিএফ ইজ ভেরি মাচ অ্যাংরি। বিএফ এন্ড জিএফ ইজ হবে না, অ্যাকচুয়ালি এখানে হবে বিএফ এন্ড জিএফ আর ভেরি মাচ অ্যাংরি। তো আমি আগে জাস্ট কিছু জিনিস লিখি, তোমরা আমার সাথে জিনিসগুলো একটু লিখে ফেলো। সেটা হচ্ছে বিতে হইতেছে ব্লাড। বিতে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাইল। বাইল মানে কি? পিত্ত, পিত্তরস। এফ 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 তে হচ্ছে ফ্যাট। ফ্যাটের বাংলা কি? চর্বি। আচ্ছা, জি জিতে আসি। এফ এফ তে আসলে ফ্যাটই রাখছি। এফ তে অ্যাকচুয়ালি ফ্যাটই রাখছি, সেভাবে আর নতুন কিছু করে এখানে করি নাই। এরপরে জিতে হইতেছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন এখানে একটু ভুল করে,
অনেকেই জি ফর গ্লুকোজ লাগায় ফেলে, না, এই কথাটা সুন্দর করে একটু মনে রাখবা, সেটা হচ্ছে যকৃত কখনোই, এটা একটা ছোট করে লিখে রাখো, নট গ্লুকোজ, নট কি গ্লুকোজ। অ্যাকচুয়ালি যকৃতের মধ্যে গ্লুকোজ কখনোই গ্লুকোজ হিসেবে সঞ্চিত থাকে না, গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হয়, এরপরে সে যকৃতে যায় সঞ্চয় হয়। তো নিচের কোনটি যকৃত সঞ্চয় করে না? অধিকাংশ ক্ষেত্রে এই গ্লুকোজটা অপশনে থাকে, তো আমরা কি দাগাবো? গ্লুকোজ দাগাবো, কারণ গ্লুকোজটা যকৃত সঞ্চয় করে না, গ্লুকোজটাকে গ্লাইকোজেনে পরিণত করে সঞ্চয় করে। আচ্ছা, ইজ ভেরি, ভি, ভিতে হচ্ছে ভিটামিন, ভিতে ভিটামিন, ঠিক আছে। প্রকৃতপক্ষে যকৃত সকল ধরনের ভিটামিনই সে সঞ্চয় করে, যেরকম আমরা জানি চর্বিতে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন আছে অ্যাডেক, এ ডি ই এবং কে। আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, সেটা আছে হচ্ছে ভিটামিন বি আর সি। তো এখন মেডিকেল বা ডেন্টাল একটা প্রশ্ন আসলো, নিচের কোনটি নিচের কোন ভিটামিন যকৃতে সঞ্চয় করে? তো যকৃত বললাম সবগুলা ভিটামিন সঞ্চয় করে, কিন্তু ওইখানেও বললাম সবগুলো অপশনই ছিল, তো তখন তুমি কি দিবা? মাথা রাখবা, যদি বলেই ফেলে ভিটামিন বি এর মধ্যে বললাম অনেকগুলো আছে, বি1, বি2, বি3, বি7, মা এক্সেপ্ট একদম এক্স্যাক্টলি যদি বলা হয়, এক্স্যাক্টলি অপশনে যদি থাকে, সেটা হচ্ছে ভিটামিন বি9, যেটার নাম হচ্ছে ফলিক অ্যাসিড। কি নাম? ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। আর ভিটামিন বি12, যেটার নাম হচ্ছে সায়ানোকোবালামিন, কোবালামিন। এই দুইটা যেখানে পাবা, এই দুইটা অবশ্যই অবশ্যই বললাম যকৃত সঞ্চয় করে। তো এখান থেকে একটা ছিল ভিটামিন বি9 বা বি12 ছিল, সেটাই আসলে সঠিক অ্যান্সার হিসেবে তারা নিছে, কিন্তু প্রকৃতপক্ষে বললাম আমার যকৃত বা লিভার সবগুলা ভিটামিন সঞ্চয় করে, কিন্তু একটু বেশি কোনটা আমরা মনে রাখবো, ভিটামিন বি9 মনে রাখবো আর বি12 মনে রাখবো, ঠিক আছে। এরপর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ভিটামিন হয়ে গেল এম, এম তে হচ্ছে মিনারেলস, এম তে কি? মিনারেল। মিনারেল মানে কি? মিনারেল মানে হইতেছে খনিজ লবণ, খনিজ লবণ। বিভিন্ন খনিজ লবণ আছে, তার মধ্যে একটা খনিজ লবণ হচ্ছে, ধরো তোমার কি বলবো, ম্যাক্সিমামই বললাম অনেক খনিজ লবণ আছে, তার মধ্যে দুইটা জিনিস আমাদের মুখস্থ রাখতেই হবে, সেটা হচ্ছে এই যে এই দুইটা, একটা হচ্ছে পটাশিয়াম আয়ন আর একটা হচ্ছে আয়রন আয়ন, ঠিক আছে। এই দুইটা জিনিস মুখস্থ রাখতেই হবে, এই দুটো জিনিস মুখস্থ রাখতে হবে। আর অ্যাংরির এতে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যাংরির এতে কি? অ্যামাইনো অ্যাসিড। তাহলে তোমাকে যদি বলা হয় যে নিচের কোনটি এখান থেকে যকৃতের সঞ্চয় ভূমিকা বর্ণনা করো, এটা যেমন একই সাথে সিকিউ প্রশ্ন, আবার নিচের কোনটি যকৃতের সঞ্চয় হয় না বা যকৃতে সঞ্চয় করে না, এটা বললাম একই সাথে একটা এমসিকিউ প্রশ্ন। তো আমরা কিভাবে মনে রাখবো কি কি সঞ্চয় করে? বিএফ এন্ড জিএফ আর ভেরি মাচ অ্যাংরি, বি ফর ব্লাড, বি ফর বাইল, এফ ফর ফ্যাট বা চর্বি, জি তে গ্লাইকোজেন নট গ্লুকোজ, এফ তে আগের মতোই ফ্যাট, ভেরির ভি তে ভিটামিন, কি কি ভিটামিন? সব ভিটামিনই, কিন্তু বিশেষ করে মনে রাখবো ভিটামিন বি9 যার অপর নাম ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 যার অপর নাম সায়ানোকোবালামিন, এবং এম তে হচ্ছে মিনারেলস বা খনিজ লবণ, এ তে হচ্ছে অ্যাংরি, অ্যাংরিতে হচ্ছে এ তে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। সো লেটস গো, আমরা একটু সরাসরি চলে যাব ইসে, আমরা একটু বইতে চলে যাব, বইতে চলে গেলে আমাদের জন্য পড়াটা সুবিধা হবে। আসো আমরা বইতে যাই, বকৃতে বিপাকীয় ভূমিকা বইতে। তার আগে আমি একটু জাস্ট একটু দাগায় ফেলবো, সেটা হচ্ছে একটু জিনিস দাগানো বইটা আছে, সেটা হচ্ছে এই যে যকৃতের গঠনের এই প্রথম লাইনটা বলে আমাদের লাগবে, যকৃত মানবদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গ্রন্থি এবং এর ওজনটা পূর্ণবয়স্ক পুরুষে হচ্ছে 1.4 to 1.8, জাস্ট অর্ধেক করে দাও নারী দেহে 1.2 to 1.4 কেজি, এবং সদ্যভূমিষ্ঠ শিশুতে 150 গ্রাম। এটা বললাম এমসিকিউতে কোন এক ভার্সিটিতে গতবার আসছিল। আচ্ছা, চারটা খণ্ডকের নাম মুখস্থ রাখতে হবে, ডান, বাম, কোয়াড্রেট, কডেট। আচ্ছা, এবং যকৃতের ডান খণ্ডকের নিচে, কোনটির নিচে? ডান খণ্ডকের নিচে পিত্তথলি অবস্থান করে। যদি সেখানে ডান খণ্ডক না দিয়ে কোয়াড্রেট থাকে অপশনে, তাহলে আমরা কোয়াড্রেটও দিব। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, নালীগুলোর কথা আমি অলরেডি পড়ায় ফেলছি, নালীগুলোর কথাগুলো আমি অলরেডি পড়ায় ফেলছি, এখান থেকে সেরকম কিছু নাই। চলে আসবো আণবিক গঠনের টোটাল জিনিসটা আমি পড়ায় ফেলছি।
টোটাল জিনিসটা বললাম পড়ায় ফেলছি। আমি বলছি এই ছবি বললাম দেয়া যাবে না, আমি যেই ছবিটা আঁকছি সেই ছবিটা দিবা। আচ্ছা, নিচের দিকে যে কথাটা যকৃতের সঞ্চয় ও বিপাকীয় ভূমিকা, প্রথম কথা আছে দেখো, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যা যকৃত মানবদের কত পার্সেন্ট ওজন বহন করে? 3 থেকে 5%। ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট? 3 থেকে 5%। ভালো কথা। এবং এখানে প্রায় 500, কত ধরনের? প্রায় 500 ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় বলে একে বলা হয় মানবদেহের জৈব রসায়নাগার বা অর্গানিক ল্যাবরেটরি। ঠিক আছে, এখন আসো সেটা হচ্ছে যকৃতের সঞ্চয় ভূমিকা বা স্টোরেজ ফাংশন অফ লিভার, মানে কি কি সঞ্চয় সে করবে। ফার্স্ট অফ অল বলছে যকৃতের দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র। তাহলে তোমার প্রথম লাইনটা তুমি সুন্দর করে দাগায় ফেলো যে প্রধান সঞ্চয় কেন্দ্র হচ্ছে যকৃত। আমি প্রথমে বলছি কি যে গ্লাইকোজেন সঞ্চয়, এই যে তোমার রক্তে অতিরিক্ত যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা কিসে পরিণত হয়ে যাবে? গ্লাইকোজেনে পরিণত হবে। অর্থাৎ রক্তের যে গ্লুকোজ, সেই রক্তের গ্লুকোজটা ফার্স্টে গ্লাইকোজেনে পরিণত হবে। আমরা সবাই জানি গ্লাইকোজেন হচ্ছে একটা প্রাণীজ শর্করা, যেটাকে আমরা বলি এটা একটা পলিস্যাকারাইড, অনেকগুলা মনোস্যাকারাইড পলিস্যাকারাইডে পরিণত হয় এবং এটা অদ্রবণীয় হওয়ার কারণে আমার বললাম গ্লুকোজ লেভেল বাড়ে না রক্তে। এবং এখানে একটা হরমোন কাজ করে, নাম হচ্ছে কি? ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোজেনোসিস। গ্লাইকোজেনেসিস। সো আশা করি এটুকুনে কোনো সমস্যা নাই। সেই কথাটাই বললাম, বলছে ইনসুলিন হরমোন এক্ষেত্রে কাজে লাগে এবং ইনসুলিন হরমোনই বললাম গ্লাইকোজেনকে ভেঙে আবার পরবর্তীতে যখন ধরো তুমি অনেকদিন ধরে খাদ্য খাচ্ছ না, শর্করা খাইতেছো না, তখন আসলে কি হবে? আমার এই গ্লাইকোজেনটা গ্লুকোজে পরিণত হয়ে যাবে, ভাঙে যাবে। তো উল্টা পথে, উল্টা পথে এই যে গ্লাইকোজেনটা তখন পরবর্তীতে গ্লুকোজে পরিণত হবে, সেক্ষেত্রে হচ্ছে গ্লুকাগন হরমোন, গ্লুকাগন হরমোন সাথে এপিনেফ্রিন হরমোন আছে, এই দুইটা হরমোন কাজ করে এবং তখন সেই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস। সো আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। এরপর হচ্ছে রক্ত সঞ্চয়। দেখো যকৃত বললাম রক্ত তৈরিও করছে এবং বিপুল পরিমাণ রক্তের ভান্ডার হিসেবে কাজ করে এবং যকৃত কত? প্রায় 1500 ঘন সেন্টিমিটার বা 1500 মিলিলিটার পর্যন্ত রক্ত সে সঞ্চয় করে। ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এই যে আমাদের রক্তে আসলে হেপাটিক পোর্টাল ভেইন, এটা হচ্ছে এমন একটা ভেইন যেখান থেকে প্রচুর পরিমাণে রক্ত একবার না একবার এই হেপাটিক পোর্টাল ভেইন দিয়ে যকৃতে ঢুকবেই। তাহলে সবচেয়ে বেশি রক্ত সঞ্চয় করবে কোন ভেইন? হেপাটিক পোর্টাল ভেইন। কোনটার অঙ্গের মাধ্যমে? যকৃতের মাধ্যমে। এবং এই হেপাটিক পোর্টাল ভেইন হচ্ছে আমাদের বিভিন্ন ঘনমাত্রায় গ্লুকোজ সরবরাহকারী একমাত্র রক্তবাহিকা। এবং এখন দেখো ভিটামিন, ভিটামিনের মধ্যে অনেক সবগুলা ভিটামিন দিয়ে আছে, সবগুলা। যকৃত স্নেহে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন এবং এই পূর্ণ রূপ দুটা লাগবে, একটা হচ্ছে ভিটামিন বি12 সায়ানোকোবালামিন আর ভিটামিন বি9 সঞ্চয় করে। আমি বলছি সবগুলাই সঞ্চয় করে, কিন্তু যদি বলা হয় কোনটি সঞ্চয় করে, তুমি দেখছো যে সবগুলো অপশনে দেওয়া, তুমি দেখবা যে বি9 আর বি12 আছে কিনা, যে কোনো একটা থাকবে, দুইটা দিবে না, যে কোনো একটা থাকবে, তুমি সেটা দাগাই দিবা। ঠিক আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিড অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরিতে প্রয়োজন হয়। এগুলি রিডিং দিলেই পড়বা। পিত্তরস সঞ্চয়, দেখো যকৃতের যে হেপাটিক কোষগুলো আছে এরা বললাম পিত্ত উৎপাদন করে। এখানে একটা স্টুডেন্ট ভুল করে হচ্ছে, দেখো তোমাকে যদি বলা হয় পিত্ত রস তৈরি করে, তৈরি করে কে? উত্তর দিবা হচ্ছে যকৃত। উত্তর কি দিবা? যকৃত। আর পিত্তরস জমা থাকে, তোমার উত্তর হবে হচ্ছে পিত্তাশয়। তোমার উত্তর কি হবে? পিত্তাশয়। যদিও পিত্তাশয় যকৃতেরই একটা অংশ, কিন্তু অপশনে পিত্তাশয় থাকলে আমাকে পিত্তাশয় দিতে হবে। কথা বুঝা গেছে? উপরের দিকে সেই কথাই বলছে। এবং এই যে পিত্তরস তৈরি করতেছে যকৃত, কত মিলিলিটার? এই মানটাও লাগবে। দৈনিক 400 থেকে 800, জাস্ট 400 এর দ্বিগুণ করে দিলেই 800 হয়ে যেতেছে। সো মুখস্থ রাখা খুবই ইজি, খুবই ইজি, প্যারা নাই। চর্বি এবং অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়, বুঝতেই পারতেছো যে শর্করা গ্লুকোজ দেহে ব্যবহৃত হতে পারে না, তা গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় জমা থাকে না, যকৃত সেই অতিরিক্ত গ্লুকোজকে চর্বিতে পরিণত করে। এইখানে একটা গুরুত্বপূর্ণ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে। কথাটা হচ্ছে এরকম যে তোমার গ্লুকোজ লেভেল তুমি প্রচুর বাইরে গেছে, তোমার রক্তে গ্লুকোজ লেভেল বাড়ার কারণে সেটা গ্লাইকোজেনে পরিণত হচ্ছে, কিন্তু গ্লাইকোজেনে পরিণত হয়েও আরো বেশি হয়ে যেতেছে গ্লুকোজ লেভেলটা। তখন এই অতিরিক্ত গ্লুকোজটা, অতিরিক্ত যে অতিরিক্ত গ্লুকোজ এই অতিরিক্ত গ্লুকোজটা কিসে পরিণত হয়ে যাবে জানো? ট্রাইগ্লিসারাইড।
ট্রাইগ্লিসারাইড, যেটা প্রকৃতপক্ষে একটা লিপিড জাতীয় পদার্থ বা চর্বি জাতীয় পদার্থ। তাহলে তোমাকে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা আলিম স্যারের এমসিকিউতে, বয়স শেষে এমসিকিউতে আছে, যে কোন জাতীয় খাবার বেশি খাওয়ার কারণে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পায়? তোমার উত্তর হবে হচ্ছে গ্লুকোজ বা শর্করা, গ্লুকোজ বা শর্করা। সো নিচের দিকেও এই চর্বিটাতেও সে বললাম এই ট্রাইগ্লিসারাইড হিসেবেও বললাম আমাদের যকৃতে সঞ্চয় থাকে, এবং প্রচুর পরিমাণে যখন ফ্যাট আমাদের লিভারে জমা থাকে, দেখবা যে লিভার উপরে হলুদ হলুদ কিছু চাকা চাকা চর্বি পড়ে, এটাকে বলা হয় কি ফ্যাটি লিভার। এবং অ্যামাইনো অ্যাসিডও সে সঞ্চয় করবে, এটা সহজ কথা। খনিজ সঞ্চয় তো আগেই বললাম, প্রথম লাইন লাগবে যকৃত লৌহ এবং পটাশিয়াম সঞ্চয় করে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। কি কি? লৌহ এবং পটাশিয়াম সঞ্চয় করে। এবং আমাদের যে রক্তকণিকা, একটা ভ্রূণ অবস্থায় রক্তকণিকা তৈরি হয় যকৃতে, কিন্তু পূর্ণাঙ্গ মানুষের, তোমার আমার যকৃতে রক্তকণিকা ভাঙে। তো যকৃত রক্তকণিকা ভাঙলে কোথায় ভাঙে জানো? লোহিত রক্তকণিকা ভাঙনে হিমোগ্লোবিনের কাফার সেলের মাধ্যমে ভেঙে যকৃতের যেই ম্যাক্রোফাজটা ছিল কাফার সেল, সেই মধ্যে যায় লোহিত রক্তকণিকা ভাঙে দুইটা জিনিসে পরিণত, একটা হচ্ছে হিমোগ্লোবিনে, আর টোটাল বাকি অংশটা নিষ্কাশিত হয়ে যায়। এই আরবিসির যে হিমোগ্লোবিনের মধ্যে আবার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হিম যেটা আয়রন গঠিত, আর একটা হচ্ছে গ্লোবিন যেটা অ্যাকচুয়ালি প্রোটিন গঠিত। তো যেহেতু গ্লোবিনটা হচ্ছে প্রোটিন, এটা বললাম আবার রিসাইকেল হয়ে যায়, অর্থাৎ আমাদের দেহের কোষে ব্যবহারের জন্য কোষের মধ্যে ঢুকে যায়। কিন্তু এই হিমটাকে সে পরবর্তীতে ভেঙে ফেলে। হিমের দুইটা অংশ থাকে, হিম থেকে যখন তুমি আয়রনটাকে আউট করে দিবা, আয়রনটাকে তুমি যখন আউট করে দিবা, মাইনাস করে দিবা, তখন সেটা পরিণত হয়ে যায় বিলিভার্ডিন। বিলিভার্ডিন নামক, এটা হচ্ছে গ্রিন কালারের একটা রঞ্জক পদার্থ, এবং বিলিভার্ডিন পরবর্তীতে বিলিরুবিন, বিলিরুবিনে পরিণত হয়ে যায়, এটা হচ্ছে ইয়েলো কালারের একটা রঞ্জক পদার্থ। এবং আমাদের জন্ডিসে এই বিলিরুবিনের পরিমাণটাই তখন বেড়ে যায়। ঠিক আছে, এজন্য সবকিছু হলুদ হলুদ দেখায়, চোখ হলুদ, মুখ ইউরিন হলুদ হয়ে যায়, ত্বক হলুদ হয়ে যায়। সো ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এই যে হিম থেকে যে আয়রনটা আউট হয়ে গেল, এই আয়রনটা যকৃত কি হিসেবে সঞ্চয় করে? ফেরিটিন হিসেবে। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে যকৃত হিমোগ্লোবিনের যে আয়রনটাকে কি হিসেবে সঞ্চয় করে? ফেরিটিন হিসেবে সঞ্চয় করে। এছাড়াও কিছু আছে, কপার আছে, জিঙ্ক আছে, কোবাল্ট আছে, ইত্যাদি মিনারেল যকৃত সঞ্চয় করে। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা সরাসরি চলে যাব, সেটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ কথায়, সেটা হচ্ছে আমাদের যকৃতের বিপাকীয় ভূমিকা বলতে আসলে আমরা কি বুঝি, বা বিপাক এই কথাটা বলতে আসলে আমরা কি বুঝি, এটা নিয়ে অনেকের প্রশ্ন। দেখো বিপাক, বিপাক যার ইংলিশ নাম হচ্ছে মেটাবলিজম, মেটাবলিজম। ঠিক আছে, বিপাক শব্দের কথাটার অর্থ কি অ্যাকচুয়ালি? বিপাক শব্দের অর্থ হচ্ছে একটা কোন জীবদেহে, কোন জীবদেহে বা তুমি বলতে পারো জীবকোষে, জীবকোষে সংগঠিত, সংগঠিত সকল রাসায়নিক, রাসায়নিক বিক্রিয়ার সমষ্টি। কি বলছি? জীবদেহে বা জীবকোষে সংগঠিত সকল ধরনের রাসায়নিক বিক্রিয়ার সমষ্টি হচ্ছে বিপাক। বিপাক বা মেটাবলিজম আমরা দুই প্রকার, ক্যাটাবলিজম, অ্যানাবলিজম বা উপচিতি অপচিতিমূলক বিপাক। এটা আমরা একটু পরবর্তীতে পড়বো, আপাতত জাস্ট এটুকু জেনে রাখো। তাহলে আমাদের এই পরিপাক ও শোষণেও প্রত্যেক ক্ষেত্রে বিপাক তিন প্রকার বিপাক। কারণ কি? আমরা তিন প্রকার খাদ্য খাই। একটা জিনিস চিন্তা করো, তাহলে স্বাভাবিকভাবে আমরা যেহেতু শর্করা খাইছি, শর্করা খাইছি, তাহলে শর্করার সাথে যত ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কযুক্ত আছে প্রত্যেকটাই কি হবে? শর্করা বিপাক। শর্করা বিপাক এইটা আমাদের 23 সালে প্রচুর পরিমাণে আসছে সিকিউটা, যে শর্করা বিপাক বর্ণনা করো। বুঝা গেছে? 2 নাম্বারটা আমরা কি খাই? প্রোটিন। তাহলে প্রোটিন মানে কি? প্রোটিনের সাথে যত রাসায়নিক বিক্রিয়া আছে সেটা হচ্ছে প্রোটিন বিপাক। অনুরূপভাবে 3 নাম্বার হচ্ছে আমাদের লিপিড বিপাক, লিপিড বিপাক। সোজা সাপটা কথা। তাহলে আমরা এই যে যকৃতের বিপাকীয় ভূমিকা পড়তে গেলে আমরা এই তিনটা শিরোনামে শর্করার সাথে সংশ্লিষ্ট কি কি রাসায়নিক বিক্রিয়া আছে সেটা লিখবো, প্রোটিনের সাথে কি কি সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়া আছে সেটা লিখবো, একই সাথে লিপিড এর সাথে সংশ্লিষ্ট কি কি রাসায়নিক বিক্রিয়া বা বিপাক আছে সেটা লিখবো। দেখো বইয়ের মধ্যে চলে আসো, সরাসরি বই দেখে পড়বো আমরা। ফার্স্ট অফ অল কথাটাই হচ্ছে, দেখো শর্করা বিপাক,
শর্করা বিপাকে যকৃতের ভূমিকাই মুখ্য, অর্থাৎ মেইনলি যকৃতেই শর্করা বিপাকে অর্থাৎ শর্করার যাবতীয় যত রাসায়নিক বিক্রিয়া হয় সেটা যকৃত হয়ে থাকে। ফার্স্ট কথা বলছে গ্লাইকোজেনেসিস, নামের সাথে জেনেসিস থাকলে তুমি জিনিসটা বুঝবা যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে তৈরি করা বোঝায় বা উৎপাদন হওয়া বোঝায়। তাহলে কি উৎপাদন হবে? আগের টু গ্লাইকোজেন। তাহলে এই যে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াটা এটাই হচ্ছে গ্লাইকোজেনেসিস। তাহলে রক্তে অতিরিক্ত গ্লুকোজ যখন গ্লাইকোজেনে পরিণত হবে সেটাই গ্লাইকোজেনেসিস। সংজ্ঞা হয়ে গেল। এখান থেকে এই সংজ্ঞাগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট। তার মানে অন্ত থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে চিনি যেরকম গ্লুকোজ যকৃতে প্রবেশ করে, শিরাটি বিভিন্ন মাত্রায়, এই কথাটা আমি একটু আগেই বলছি এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে এই শিরাটি বিভিন্ন মাত্রায় চিনি বহনকারী একমাত্র রক্তবহিকা। এবং শর্করা বিপাকে যকৃতই দেহে গ্লুকোজের মাত্রা, আমাদের যেই গ্লুকোজের মাত্রা থাকে প্রতি 100 ঘন সেন্টিমিটার বা 100 মিলিলিটারে 90 মিলিগ্রাম, 90 মিলিগ্রাম এই এককটা লাগবে। 100 ঘন সেন্টিমিটারে 100 সেন্টিমিটার কিউবে কত মিলিগ্রাম? 90 এমজি মিলিগ্রাম গ্লুকোজ থাকে। এই ঘনমাত্রাটা আমাদের এমসিকিউতে লাগবে। এবং এক্ষেত্রে এই যে গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হইল, গ্লাইকোজেনেসিস, কোন হরমোন কাজে লাগবে? ইনসুলিন হরমোন কাজে লাগবে। এই যে এখানে দাগানো আছে, বাকিটুক বললাম তুমি সুন্দর করে রিডিং পড়লেই বুঝতে পারবা। আচ্ছা, এখন আসো সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস মানে কি? দেখো নামের মধ্যে একটা নিও, নিও মানে কি? সহজভাবে মাথা রাখবা, নিউ মানে নতুন, মানে হচ্ছে সহজভাবে বলতে গেলে গ্লুকোনিওজেনেসিস হচ্ছে অশর্করা থেকে শর্করা তৈরি। অশর্করা থেকে কি তৈরি? শর্করা তৈরি। এটা কি একটা নিউ প্রোডাক্ট না? নিউ প্রোডাক্ট না? অশর্করা কি থেকে শর্করা জিনিসটা একটা নতুন ধারণা না? তাহলে জিনিসটা মাথায় রাখবা, গ্লুকোনিওজেনেসিস বলতে কি বুঝো? এইটা একই সাথে একই সাথে খ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কোন অশর্করা জাতীয় যৌগ, যেমন যেমন বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড হতে পারে, লিপিড হতে পারে, বা প্রোটিনও হতে পারে, বা কিটোন বডিজ হতে পারে, সেখান থেকে যখন আমি শর্করাটা তৈরি করব তখন সেটা হয়ে যাবে গ্লুকোনিওজেনেসিস। সেটাই বলছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বা বিক্রিয়ায় অশর্করা জাতীয় উপাদান থেকে গ্লুকোজ শর্করা উৎপন্ন হয় তাকে গ্লুকোনিওজেনেসিস বলা হয়। অর্থাৎ তুমি জাস্ট মাথায় রাখবা অশর্করা। এই অশর্করা বললে তুমি চোখ বুঝে গ্লুকোনিও দাগায় দিবা। আচ্ছা, এবং এটি শর্করার একটা উপচিতিমূলক বিপাক। মাথায় রাখবা উপচিতিমূলক বিপাক হচ্ছে এর ইংলিশ নাম হচ্ছে অ্যানাবলিজম। অ্যানাবলিজম কি জিনিস? কোনো কিছু যখন তৈরি হবে তখন সেটা উপচিতি, আর যখন কোনো কিছু কোনো বিক্রিয়ায় ভাঙবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে অপচিতি। বুঝা গেছে? উপ মানে উপরে, ভালো জিনিস তৈরি হয়েছে, বড় জিনিস তৈরি হয়েছে, তৈরি হলে উপরে যাবে, তাহলে উপচিতি। আর অপ মানে নিচে, মানে ভাঙছে। সোজা সাপটা কথা, যেহেতু এখানে জেনেসিস আছে, কোনো নতুন শর্করা তৈরি হয়েছে, তাহলে এটা একটা উপচিতিমূলক, যা প্রধানত যকৃত কোষের কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে সংঘটিত হয়। আচ্ছা, এবং এই যে গ্লুকোজটা আসবে, নতুন গ্লুকোজ যখনই তৈরি হবে তখন একটা হরমোন কাজে লাগবে। একটা হরমোন তখন কাজে লাগবে, আমরা সবাই জানি, নামটা হচ্ছে গ্লুকাগন হরমোন। শেষ। বাকিটুকু একটু রিডিং দেওয়া পড়লেই আমার বললাম, আর কিছু লাগবে না। এবং এক্ষেত্রে আসলে গ্লুকোজের মাত্রা কমে গেছে, আমরা যে কিটো ডায়েট পড়ি না, কিটো ডায়েট আমরা দেখছি না কিটো ডায়েট কিভাবে করা হয়, তখন কি হয়? শর্করা একদমই খাওয়া হয় না। তখন আমাদের দেহের এই যে যকৃত কোষে অবস্থিত অ্যামাইনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, গ্লিসারল, কিটোন বডিজ থেকে ইত্যাদি থেকে আমাদের নতুন নতুন শর্করা তৈরি হতে থাকে। এইটাই হচ্ছে আমাদের গ্লুকোনিওজেনেসিস। নিচের দিকে কি বলছে? গ্লাইকোজেনোলাইসিস, নামের শেষে লাইসিস মানে হচ্ছে ভাঙা। তাহলে এটা একটা অপচিতিমূলক বিপাক। কি ভাঙবে? গ্লাইকোজেন ভাঙবে। অর্থাৎ এইটা হচ্ছে গ্লাইকোজেনেসিসের উল্টা। এখানে গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেন থেকে কিসে পরিণত হবে? গ্লুকোজে পরিণত হবে। এবং যেহেতু গ্লুকোজে পরিণত হচ্ছে, দুইটা হরমোন কাজ লাগবে, একটা হচ্ছে গ্লুকাগন তো 100%, সাথে মাথা রাখবা এপিনেফ্রিন। এইটাই হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। নিচে আছে লাইপোজেনেসিস, মানে কি? জেনেসিস মানে তৈরি হবে, কি? লাইপো মানে লিপিড। গ্লুকোজ থেকে যখন লিপিড, কোন লিপিড? ট্রাইগ্লিসারাইড, সংক্ষেপে টিজি। এই টিজি বা ট্রাইগ্লিসারাইড যখন তৈরি হবে তখন এই প্রসেসটার নাম হচ্ছে লাইপোজেনেসিস। সেটাই বলছে রক্তে গ্লুকোজের মাত্রা যদি এমন পরিমাণে বেড়ে যায় যে তার শক্তি উৎপাদন ও গ্লাইকোজেন সঞ্চয় ক্ষমতার মাত্রাকে ছাড়িয়ে যায়, তখন ইনসুলিন হরমোনের প্রভাবে যকৃতে অতিরিক্ত গ্লুকোজকে কিসে পরিণত করে? ট্রাইগ্লিসারাইডে পরিণত করে, বা টিজি বলা হয়। এই ট্রাইগ্লিসারাইড
চোষে চর্বি হিসেবে জমা থাকে, এই জন্য অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য খেলে, এই যে অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য খেলে রক্তে ট্রাইগ্লিসাইডের মাত্রা বেড়ে যায়, যা হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। এই জিনিসটাই হচ্ছে লাইপোজেনেসিস, যে তুমি গ্লুকোজ বা শর্করা থেকে লিপিড তৈরি করতেছো। বিষয়টা বললাম মারাত্মক রকমের হ্যাজার্ডাস বিষয়, ঠিক আছে? আশা করি আমাদের বুঝতে কোনো সমস্যা নাই। এখানে একটা ছবি দিছে, সে হচ্ছে গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিসের পার্থক্য। এটা অ্যাকচুয়ালি তুমি পড়লেই বুঝতে পারবা, এটা খতে আসে, এটা খতে দেয়। যাবতীয় এখন যতক্ষণ ব্যাক করলাম, প্যাচাল পারলাম সেগুলি, আর এখানে জাস্ট একটু রিডিং দিবা। এই ছবিটা একটু জাস্ট একটু রিডিং দিবা, একটু চোখ বুলাবা, একটু চোখ বুলাবা, ঠিক আছে? চোখ দিলে এটা হয়ে যাবে, এখান থেকে কিচ্ছু লাগবে না। আসো প্রোটিন বিপাক। প্রোটিন বিপাক মানে কি? আগেই বলছি, প্রোটিনের সাথে সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়া। তাহলে এখন প্রোটিন বিপাকের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিপাক, একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে ডিঅ্যামিনেশন। তাহলে একটা জিনিস খেয়াল করো, নামের মধ্যে অ্যামিনেশন মানে কি? অ্যামোনিয়া আছে, মানে অ্যামিনো গ্রুপ থাকে। অ্যামাইনো অ্যাসিড, যেহেতু প্রোটিন কিসের দ্বারা গঠিত? অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, তাহলে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি আছে? এই অ্যামিনো গ্রুপটা থাকবে। ডি, ডি মানে হচ্ছে বিচ্যুত। তার মানে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড থেকে এই অ্যামিনো মূলকটাকে বাদ দেওয়া, অ্যামিনো মূলকটাকে কি দেওয়া? বাদ দেওয়ার যে বিক্রিয়াটা, এটাই হচ্ছে ডিঅ্যামিনেশন। কোন অ্যামাইনো অ্যাসিড বা অন্য উপাদান থেকে অ্যামিনো গ্রুপের অপসারণ, একটু বড় করে দেই, অ্যামিনো গ্রুপের অপসারণ প্রক্রিয়াকে ডিঅ্যামিনেশন বলা হয়। খাদ্যের সঙ্গে গৃহীত অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড দেহে জমিয়ে রাখতে পারে না, অর্থাৎ গ্লুকোজ অতিরিক্ত হলে জমায় রাখার সুযোগ আছে, কিন্তু খাদ্যের মধ্যে অ্যামাইনো অ্যাসিড বেশি হলে সেটা জমিয়ে রাখতে পারে না দেহ। তখন সে কি করে? ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায়, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় একটা অ্যামাইনো অ্যাসিড বের করে দেয়, মানে অ্যামোনিয়া অ্যামিনো গ্রুপটা বের করে দেয়, আর একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে কিটো অ্যাসিড তৈরি করে। অর্থাৎ আমার যে অ্যামাইনো বা ধরো প্রোটিন, প্রোটিন প্রোটিন মানে কি আসলে? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড না? এই অ্যামাইনো অ্যাসিড থেকে যখন আমি NH2 একটা অ্যামিনো মূলক বের করে দেব, তখন দুইটা জিনিস তৈরি হবে, একটা হচ্ছে কিটো অ্যাসিড, একটা হচ্ছে কিটো অ্যাসিড প্লাস একটা এই অ্যামোনিয়া। তো এই কিটো অ্যাসিডটা ব্যবহৃত হয় হচ্ছে শক্তি উৎপাদনে। আচ্ছা ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় না, কিটো অ্যাসিড শক্তি উৎপাদনে বিভিন্ন যে প্রসেসগুলো আছে আমাদের শ্বসন প্রক্রিয়া সেখানে ব্যবহৃত হয়। বাকি থাকে হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া বললাম মারাত্মক একটা ক্ষার জাতীয় পদার্থ, এটা রক্তের পিএইচ ওভারল্যাপ করে ফেলে, মানুষের মৃত্যু হতে পারে। তাহলে এখন কি করতে হবে? অ্যামোনিয়ার জন্য পরবর্তীতে একটা কাজ আছে, সেটা হইতেছে ইউরিয়া তৈরি, যেটাকে বলা হয় অর্নিথিন চক্র। খুবই 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 কমন একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে ইউরিয়া তৈরি হয় কোন অঙ্গে? মুখস্থ করো, যকৃতে। ইউরিয়া তৈরি হয় কোন অঙ্গে? যকৃতে। কোন চক্রের মাধ্যমে? অর্নিথিন চক্রের মাধ্যমে। তাহলে অর্নিথিন চক্র কোথায় সংঘটিত হয়? সেটাও ইউরিয়া। এই যে আমাদের অতিরিক্ত অ্যামোনিয়াটা তৈরি হয়েছিল, এটা তো অত্যন্ত বিষাক্ত পদার্থ। এই অ্যামোনিয়াটা, এই যে অ্যামোনিয়াটা পরবর্তীতে কার্বন ডাই অক্সাইডের সাথে মিলিত হয়ে ইউরিয়া তৈরি করে, এবং ইউরিয়া পরবর্তীতে ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। তার মানে আবার অ্যামোনিয়াও গেল, কার্বন ডাই অক্সাইড, দুইটা বিষাক্ত পদার্থ নিষ্কাশন হয়ে গেল। এইটাই বলছে অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত পদার্থ, যা দেহে জমা হলে মানুষের মৃত্যু হতে পারে। যকৃত অর্নিথিন চক্রের মাধ্যমে শর্করা বিপাকে সৃষ্ট কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যামোনিয়াকে যুক্ত হয়ে ইউরিয়া সৃষ্টি করে, ইউরিয়া রক্তবাহিকা হয়ে বৃক্ক থেকে মূত্রভাবে নির্গত হয়। এই যে অর্নিথিন চক্র বলতে কি বুঝো? এটা কয়ের প্রশ্ন, এটা ক্ষয়ের প্রশ্ন, আমরা পরবর্তীতে এটা গতেও পড়বো। প্লাজমা প্রোটিন সংশ্লেষণ, আমরা জানি আমাদের রক্তের মধ্যে রক্তরস আছে আর রক্তকণিকা আছে। এই রক্তরসের ইংলিশ নাম হচ্ছে প্লাজমা। এই প্লাজমায় কিছু প্রোটিন থাকে, এদেরকে বলা হয় প্লাজমা প্রোটিন। অনেক ধরনের প্রোটিন আছে, আমরা পড়বো। সকল ধরনের প্লাজমা প্রোটিন লিভার থেকেই সৃষ্টি হয় এক্সেপ্ট ওয়ান, সেটার নাম হচ্ছে যকৃত গামা গ্লোবিউলিন। এই গামা গ্লোবিউলিন ছাড়া যত ধরনের প্লাজমা প্রোটিন আছে সবগুলাই সংশ্লেষিত হয় আমাদের লিভারে। আচ্ছা, হরমোন সংশ্লেষণ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যকৃতে কোন হরমোন তৈরি হয়? উত্তর হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন। কিন্তু এই অ্যানজিওটেনসিনোজেন একটা ইনঅ্যাক্টিভ হরমোন। এটাকে, এই হরমোনটাকে অ্যাক্টিভ হইতে হলে তাকে বৃক্ক বা কিডনিতে যেতে হয়। হরমোন সংশ্লেষ করে যা বৃক্ক নিঃসৃত রেনিন এনজাইমে সক্রিয় হয়ে অ্যানজিওটেনসিন উৎপন্ন করে দেহের রক্তচাপ বাড়িয়ে দেয়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যে তাহলে অ্যানজিওটেনসিন, আমি বিষয়টা তোমার বুঝাই, বিষয়টা এইটুক বুঝাই। সেটা হচ্ছে আমাদের যে লিভার, ধরো এইটা হচ্ছে আমাদের লিভার, তাহলে লিভার থেকে একটা হরমোন তৈরি হয় যার নাম হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন। নামের আগে জেন থাকলে সেটা হবে ইনঅ্যাক্টিভ, তাহলে এটাকে আমি লিখলাম, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ একটা হরমোন।
তাহলে তোমাকে যদি প্রশ্ন হয় অ্যানজিওটেনসিনোজেন উৎপন্ন করে কে বা উৎপন্ন হয় কোথা থেকে বা সংশ্লেষিত হয় কোথা থেকে, তোমার উত্তর হবে হচ্ছে লিভার। কিন্তু মজার ঘটনা হইতেছে এই অ্যানজিওটেনসিনোজেন পরবর্তীতে যায় হইতেছে আমার কিডনিতে। কোথায়? কিডনি। এই যে এখানে কথা সেটাই বলছে, দেখো এই যে পরে বৃক্ক নিঃসৃত রেনিন এনজাইম দেয়া। আচ্ছা এটা পরবর্তীতে আমি আসি, এখানে আমি এইটুক মুছে দিই, সোজা হয়ে বলি। হচ্ছে এই অ্যানজিওটেনসিনোজেন পরবর্তীতে অ্যানজিওটেনসিনে পরিণত হয়, এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। তাহলে এই অ্যানজিওটেনসিনে পরিণত করবে আবার কোন হরমোন? রেনিন হরমোন। কোন হরমোন? রেনিন হরমোন। প্রশ্ন হচ্ছে রেনিন হরমোন কোথা থেকে ক্ষরিত হচ্ছে? রেনিন হরমোন ক্ষরিত হচ্ছে কিডনি থেকে। বোঝা গেছে এবার? কিডনি বা বৃক্ক থেকে। আশা করি সমস্যা নাই। তাহলে যদি প্রশ্ন হয় অ্যানজিওটেনসিনোজেন তৈরি হয় কোথায়? লিভার। অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিনে পরিণত করে কে? অ্যানজিওটেনসিন বা সক্রিয় অ্যানজিওটেনসিনে পরিণত করে কে? রেনিন এনজাইম। আর এই রেনিন এনজাইম কোথা থেকে ক্ষরিত হয়? উত্তর হচ্ছে বৃক্ক। তাহলে আশা করি কোনো সমস্যা নাই। আশা করি আর কোনো সমস্যা নাই। আসো আমরা সরাসরি চলে আসি এরপরে, এখানে আর কিছু না। এবং একটা গুরুত্বপূর্ণ কথা, এই অ্যানজিওটেনসিন এই হরমোনটার কাজ কি? সেটা হচ্ছে রক্তচাপ বৃদ্ধি করা। রক্তচাপ বৃদ্ধি করা। এবং এর আরেকটা কাজ হইতেছে আমাদের যে ব্লাড ভেসেল গুলো আছে, ব্লাড ভেসেলটাকে সংকুচিত করা, যেটাকে আমরা বলি হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন মেডিকেলের ভাষায়। কারণ স্বাভাবিকভাবে তুমি কোনো পাইপে যদি পাইপকে চাপ দাও তাহলে তার পানির ফোর্স বা চাপটা বেশি হয়ে যাবে। মানে তুমি যত সংকুচিত করবা পানির ছিদ্রটাকে, পাইপের ছিদ্রটাকে, তোমার পানির ফোর্স তত বেশি। সেটাই বলছে রক্তচাপ বৃদ্ধি করে আসলে ভ্যাসোকনস্ট্রিকশন প্রক্রিয়ায়। একটা ভেসেল ধরো এরকম মোটা আছে, সেটাকে যদি আমি চিকন করে দিই তাহলে তার চাপটা বেড়ে যাবে, এইটাই। এবং শুধু তাই না, এটা একটা কথা আছে, সেটা কথাটা দেখো এখানে লিখছে, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন ক্ষরণেও উৎসাহিত করে। বিষয়টা হচ্ছে এরকম যে অ্যানজিওটেনসিন পরবর্তীতে আরেকটা গ্রন্থির উপর যায়, এই গ্রন্থির নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি এটা থাকে হচ্ছে কিডনির উপরে, টুপির মতো হয়ে অবস্থান করে। ধরো আমি মাথায় টুপি পরলে যেরকম চিন্তা, তা আমার টোটালটাকে ধরো কিডনি, আমরা মাথার উপরে এক যে টুপিটা, এটাকে ধরো হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। এই অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে এক প্রকার হরমোন নিঃসরণ হয়, যেটার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন অ্যালডোস্টেরন এই অ্যালডোস্টেরন হরমোন আসলে ভ্যাসোকনস্ট্রিকশন ঘটায়, রক্তচাপ বৃদ্ধি করে। ঠিক আছে, তাহলে এর কাজ মেইনলি তিনটা। রক্তচাপ বৃদ্ধি কিভাবে করতেছে? ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে। আর একটা করতেছে কি, আমার এই অ্যাড্রেনাল গ্রন্থিকে সে অ্যালডোস্টেরন ক্ষরণে উদ্দীপ্ত করতেছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আর সেরকম কিছু নাই। এখান থেকে পরবর্তী আছে লিপিড বিপাক। লিপিড বিপাক থেকে আসলে জাস্ট কিছু না, লিপিড বিপাক থেকে তুমি জাস্ট একটু রিডিং দিলেই বুঝতে পারবে আসলে লিপিড বিপাকটা কিভাবে হয়। জাস্ট একটু রিডিং দিবা, লিপিড বিপাক রিডিং দিবা। এখান থেকে আর সেরকম কোনো কথা নেই। আমরা সরাসরি চলে যাবো লোহিত রক্ত উৎপাদন ও ভাঙন। কথাটা দেখো প্রথম লাইনের মধ্যে কথাটা লেখা আছে, সেটা হচ্ছে ভ্রূণদেহে লোহিত রক্তকণিকা উৎপাদনে যকৃত নিয়োজিত থাকে, কিন্তু পরবর্তীতে অস্থিমজ্জার কোষগুলো এই দায়িত্ব পালন করে এবং একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে যকৃত তখন বিপরীত ভূমিকা ব্যস্ত করে, অর্থাৎ যকৃত তখন লোহিত রক্তকণিকা ভাঙনে সহযোগিতা করে। অর্থাৎ ভ্রূণদেহে লোহিত রক্তকণিকা ভাঙবে তৈরি হবে যকৃতে, আর পূর্ণবয়স্ক মানুষের লোহিত রক্তকণিকা ভাঙবে যকৃতে। দ্যাটস ইট। হিমোগ্লোবিনের ভাঙন অলরেডি আমরা পড়ে ফেলছি, পিত্ত উৎপাদন আমরা অলরেডি পড়ে ফেলছি, হরমোন সংশ্লেষণ আমরা অলরেডি পড়ে ফেলছি। এরপরে আছে হচ্ছে হরমোনের ভাঙনও ঘটে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হরমোন যেমন তৈরি করে, লিভার আসলে একটা মাস্টার মাইন্ড প্লেয়ার, সে তৈরি করবে, সে ভাঙবেও, এরকম একটা জিনিস। সো এই লিভারে সব হরমোনের বেশি বা কম বেশি ভাঙন হয়, কিন্তু দুইটা হরমোন আছে যেটা সবচেয়ে দ্রুত ধ্বংস হয়, যেটার নাম হচ্ছে, একটার নাম টেস্টোস্টেরন আর একটা নাম অ্যালডোস্টেরন। খুবই 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 গুরুত্বপূর্ণ। নিচের কোন হরমোনটি যকৃতে দ্রুত ধ্বংস হয়? একটা নাম টেস্টোস্টেরন আর একটা নাম কি? অ্যালডোস্টেরন। আচ্ছা 9 নাম্বার টক্সিন বা বিষ অপসারণ। জাস্ট রিডিং দিবা, তাপ উৎপাদন, রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখা। তোমার প্রথম কাজ হচ্ছে আমাদের এই শিরোনামগুলা সুন্দরভাবে একটু মুখস্থ করা, এবং মুখস্থ করে তুমি যদি জাস্ট ভিতরের পার্টগুলো একটু একবার দুইবার তিনবার রিডিং দিয়ে ফেলো তাহলে লিখতে পারবা। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে যকৃতের নিঃসরণ তথা পিত্তরস থেকে শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।